আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হঠাৎ করেই আবার আলোচনায় উঠে এসেছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান। বিশেষ করে নর্থ ইস্ট অনলাইন নিউজ পোর্টালে ধারাবাহিকভাবে যে বাংলাদেশের সেই 5ই অগস্টকে কেন্দ্র করে যে সিরিজ রিপোর্ট প্রকাশিত হচ্ছে, সেখানে আমরা দেখেছি জিয়াউল আহসানের নামটা প্রাসঙ্গিকভাবে এসেছে। এর বাইরে আবারও ডক্টর খলিল তুরস্কে গিয়েছেন এবং এই মুহূর্তে তিনি তুরস্কে অবস্থান করছেন। পররাষ্ট্রমন্ত্রী হবার পর থেকে তিনি এই নিয়ে 3বার তুরস্কে গেলেন। তুরস্কে কি এমন ঘটনা, কি ঘটছে যে ডক্টর খলিল বারবার তুরস্কে যাচ্ছে? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। শুরুতে যেটা বলছিলাম, মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসান। আপনাদের নিশ্চয়ই একটা খবরের কথা মনে পড়ে যে হঠাৎ করে আমরা টেলিভিশনে দেখলাম যে থাই এয়ারলাইন্সের একটা বিমান প্রায় টেক অফ করতে যাবে, চেক ইন টেক ইন হয়ে গেছে, যাত্রীরা উঠেছে, বিমান চালনা শুরু করেছে এবং উড্ডয়নের মুহূর্তে বিমানটিকে ফেরত নিয়ে আসা হয়েছে এবং সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছিল মেজর জেনারেল জিয়াউল হাসানকে। ইন্টারেস্টিং বিষয় হলো, নিউজে যখন দেখাচ্ছে, খবরে বলছে যে মেজর জেনারেল জিয়াউল হাসানকে এয়ারপোর্টে থাই এয়ারলাইন্সে পালিয়ে যাওয়ার মুহূর্তে গ্রেপ্তার করা হয়েছে, সেই মুহূর্তে আসলে তিনি এই সংবাদটি দেখছিলেন তার ক্যান্টনমেন্টের বাসায় বসে। তার মানে পুরো ঘটনাটাই ছিল বানোয়াট, সাজানো, এরকম কোনো ঘটনা ঘটেইনি। জেনারেল জিয়া থাইল্যান্ডে যাবার চেষ্টাই করেননি, বিকজ তার আগে থেকেই তাকে মোটামুটি এক ধরনের গৃহবন্দী করে রাখা হয়েছে। তারপরেও এই মিথ্যে একটা গল্প সাজিয়ে তাকে গ্রেপ্তার দেখানো হলো। কেন মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসানের উপরে এত রাগ? এই মেজর জেনারেল জিয়াউল হাসান যখন র্যাবের দায়িত্বে ছিলেন 2009 সালের পরে, তিনি কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বিশেষ করে বাংলাদেশের মাটিতে যেসব বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ছিল, যারা ভারতের বিরুদ্ধে বা বাংলাদেশের ভেতরে বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা কাজ করছিল, তাদের দমনে নির্মূলে এই মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল হাসানের কিন্তু ব্যাপক ভূমিকা আছে। খুব সাহসী ভূমিকা রেখেছিলেন তিনি এবং তার ফলে এই যে বাংলাদেশের মাটি থেকে যে উলফা অপারেট করতো, তারা কিন্তু আলটিমেটলি করতে পারেনি। এই মেজর জেনারেল জিয়াউল হাসানকে 6ই অগস্ট ফোর্স রিটায়ারমেন্টে পাঠানো হয়। তো একজন মেজর জেনারেলকে রিটায়ারমেন্টের যদি ফোর্স রিটায়ারমেন্টে পাঠাইতে হয়, তাহলে সেটার আদেশ আসে আর্ম ফোর্সেস ডিভিশন থেকে। আর্ম ফোর্সেস ডিভিশনটা নিয়ন্ত্রণ করে প্রধানমন্ত্রী। বাংলাদেশে 6ই আগস্ট 2024 সালে কোনো প্রধানমন্ত্রী ছিল না, তাহলে এই মেজর জেনারেল জিয়াকে কারা ফোর্স রিটায়ারমেন্ট করলো, এটি একটি প্রশ্ন এবং এই প্রশ্নগুলো কিন্তু এখন উঠে আসছে। তাকে সাজানো নাটকের মাধ্যমে গ্রেপ্তার, তাকে এই জেনারেল ওয়াকার বেসিক্যালি তাকে এই ফোর্স রিটায়ারমেন্টের ব্যবস্থা করেছে। তো ফোর্স রিটায়ারমেন্টের আগে তাকে একটা টোপ দেওয়া হয়েছিল, তাকে বিদেশে চলে যাওয়ার একটা সুযোগ দেওয়া হতো যদি সে শেখ হাসিনার বিরুদ্ধে রাজ সাক্ষী হতো, কিন্তু সে শেখ হাসিনার বিরুদ্ধে রাজ সাক্ষী হতে রাজি হয়নি। শেখ হাসিনার বিরুদ্ধে নানান এই যে এখন আপনারা শোনেন সিরিয়াল কিলিং, আরো অনেক কিছু, গণহত্যা, ফ্যাসিস্ট, আরো কত কিছু। তো এর কিছু ঘটনায় জেনারেল জিয়াকে রাজ সাক্ষী করার প্রস্তাব দিয়েছিল জেনারেল ওয়াকার খান, কিন্তু মেজর জেনারেল রিটায়ার্ড জিয়াউল হাসান সেটা অ্যাকসেপ্ট করেননি। এবং আপনারা মনে আছে আইসিটিতে এই জিয়ার এগেনস্টে সাক্ষী দিয়েছিল আর এক মীর জাফর, সাবেক সেনাপ্রধান আইকেবি, ইকবাল করিম ভুইয়া। তিনি বলেছিলেন যে জিয়া নাকি সিরিয়াল কিলার। কিন্তু জিয়ার সম্পর্কে আমার একটা সূত্র, জিয়া সম্পর্কে যার জেলখানায় দেখা হয়েছিল, তাদের ভেতরে কথা হয়েছে। তো জিয়া বলেছে যে আমি একজন সৈনিক, আমি দেশের প্রয়োজনে কাজ করি, দেশের প্রয়োজনে জীবন দিতে পারি, এবং তারা আমাকে রাজসাক্ষী হবার প্রস্তাব দিয়েছিল, আমি রাজি হইনি। জেনারেল জিয়া আরো দুটি ইম্পর্টেন্ট কথা বলেছে, যে একটা হলো যে ইজ এ ভেরি ওয়েল ট্রেইনড আর্মি অফিসার, প্রবাবলি তার কমান্ডো ট্রেনিং ও ছিল, সুতরাং তাকে যে পরিমাণ কষ্ট জেলের ভেতরে দেওয়া হচ্ছে, বিশেষ করে মেন্টাল টর্চারটা, তাকে ডিভিশনে যেখানে রাখা হয়েছে সব মানে খুবই মানসিক চাপের মধ্যে তাকে রাখা হয়েছে, কিন্তু তাকে ভাঙতে পারছে না, কারণ ইজ খুব শক্ত অফিসার। সে এটা বলেছে যে আমি অনেক কষ্ট সহ্য করতে পারি, এবং সে এটাও বলেছে
যে প্রয়োজনে যদি মিথ্যা মামলায় তাকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়, যদি ফাঁসিও দেওয়া হয়, তাও সে চাপের মুখে নত স্বীকার করবে না, সে মিথ্যের কাছে মাথা নত করবে না। এবং সে সৈনিক, সে বলেছে মানুষ একবারই মরে, আমি দেশের জন্য কাজ করি, দেশের জন্য জীবন উৎসর্গ করতে রাজি ছিলাম। সুতরাং আমার কাছে এই এই ভয় দেখিয়ে এগুলো লাভ হবে না, মিথ্যা প্রহসনের বিচার এসব লাভ হবে না। যদি দীর্ঘদিন কারাগারে রাখতে চায় তারা রাখতেই পারে, কারণ তাদের ক্ষমতা আছে, তাদের এখন জোর যার মুল্লুক তার, কিন্তু আমি ভাঙবো না। তো জেনারেল জিয়া, যেটা বলছিলাম, জেনারেল জিয়ার ব্যাপারে আরেকটা ইন্টারেস্টিং তথ্য আছে যে 4 আগস্ট 2024 সে কিন্তু বুঝে গিয়েছিল যে পুরা ওয়াকার এবং সেনাবাহিনীর একটা অংশ, নৌবাহিনীর প্রধান, এরা কি করছে এটা জেনারেল জিয়ার কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। এবং সে 5ই আগস্ট গণভবনে চেয়েছিল যে গিয়ে প্রধানমন্ত্রীকে পুরো প্ল্যানটা বলার যে হোয়াটস হ্যাপনিং, এবং সে গণভবনে যোগাযোগ করেছিল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে, কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি। সে কার সাথে যোগাযোগ করেছিল এবং কে তাকে দেখা করতে দেয়নি সেটাও আমি জানি, কিন্তু এখানে আমি তার নামটা বললাম না। এই নামটা আমি হয়তো শেখ হাসিনাকে জানাবো। কিন্তু একটা জিনিস খেয়াল করলাম যে গণভবনে শেখ হাসিনাকে একটা বলয় ঘিরে রেখেছিল যারা তাকে জনবিচ্ছিন্ন করেছিল, এখন যেটা মনে হচ্ছে, এবং তাকে অনেক কিছু জানতে দেওয়া হয়নি। কারণ আমার মনে আছে যে 2020 সালের ফেব্রুয়ারি শেষের দিকে একদম মানে করোনা তখন আসি বাংলাদেশ পুরো লকডাউনে যায়নি। তো সেই সময় আমি একবার গণভবনে গিয়েছিলাম অস্ট্রেলিয়া আসার আগে, এবং আমি নেত্রীকে একটা বই দিয়েছিলাম, কলকাতার কবি অমিত গোস্বামীর লেখা মৃত্যুঞ্জয়ী মুজিব, এবং আমি বলেছিলাম যে নেত্রী, অমিত গোস্বামী এই মুহূর্তে ঢাকায় আছে এবং সেই বইটা আপনাকে দিতে চায়। তো নেত্রী বলেছিল ওকে নিয়ে আসিস। তো তারপরে আমি অমিত গোস্বামীকে নিয়ে গেলাম। তো তখনও ওই কোভিড আমাদের মানে হাতে হ্যান্ড ওয়াশ করে যাইতে হয়। তো আমি দেখেছি যে আমাদের আগে ছিল তেজগাঁ আওয়ামী লীগের একজন নেতা, এবং তখন যেহেতু করোনার কারণে ক্লোজ কন্ট্যাক্ট একটু প্রিভেন্ট করা হতো, তো সেই লোক যে সাথে সাথে নেত্রী পায়ে সালাম করলেন এবং নেত্রী তাকে মানে কিছু কনফিডেন্সিয়াল কথা আমাদের সামনেই বললেন। তো তারপরে অমিত বইটা দিল, আমরা ছবি তুললাম। তো নেত্রীর কাছে যাওয়াটা একটা সময় খুব সহজ ছিল, কিন্তু করোনার পর থেকেই নেত্রীর সাথে সাধারণ কর্মীদের যোগাযোগটা কিন্তু সামহাও খুব ডিফিকাল্ট করা হয়েছিল। আমার একটা স্মৃতির কথা মনে পড়ে, আমি এই মোবাইল ঘাটতে ঘাটতে দেখলাম 2023 সালের 30শে নভেম্বর আমি খুব এক সপ্তাহের জন্য ঢাকায় গিয়েছিলাম, এবং আমার কাছে কিছু স্পর্শকাতর ইনফরমেশন ছিল এই যে আর্মি নেক্সট ডে শেখ হাসিনার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করতে পারে, ওয়াকার সেই ষড়যন্ত্রের সাথে জড়িত থাকতে পারে, এরকম একটা ইনফরমেশন আমার কাছে ভাষা ভাষা ছিল, খুব যে একদম ক্লিয়ার তা না। তারপর আমি ভাবলাম যে আমি যতটুকু জানি অন্তত আমি নেত্রীকে জানাই দিই। তো আমি গণভবনে যোগাযোগ করলাম। তো আমাকে বলা হলো যে ঠিক আছে, আপনি অপেক্ষা করেন, আপনার কাছে একটা ফোন আসবে, ফোন আসলে আপনি গণভবনে চলে আসবেন। তো আমি ওয়েট করছিলাম, ধানমন্ডির 2-এ একটা ক্যাফেতে বসেছিলাম। তো আমার কাছ থেকে একটা ফোন আসলো এবং বলল যে অনেক ব্যস্ত উনি, আচ্ছা আপনি অপেক্ষা করেন। তো আমি সেই সারা বিকেল সন্ধ্যা অপেক্ষা করলাম, কিন্তু আমি আর নেত্রীর সাথে দেখা করতে পারিনি। তো আমি দেখা করলেই যে অনেক কিছু হয়ে যেত তা না, কিন্তু আমার একটা আফসোস থেকে যায় যে অন্তত আমি এটা বলতে পারতাম। এবং পরবর্তীতেও যেটা জানলাম যে একেবারে 3 তারিখ 4 তারিখ আগস্ট মাসের নেত্রীকে এক ধরনের মানে অন্ধকারের মধ্যে রাখা হয়েছে, এবং তাকে বিভ্রান্ত করেছে সবচেয়ে বেশি জেনারেল ওয়াকার, যে সব দায়িত্ব আমি নিচ্ছি, আমি কন্ট্রোল করব, কিন্তু ওয়াকারই ছিল মানে মেইন ক্রিমিনাল। এটা ইমপ্লিমেন্টেশনে ওয়াকারকে দিয়ে ঘটনাগুলো ঘটানো হয়েছে। যেহেতু ওয়াকার প্রধানমন্ত্রী খুব বিশ্বস্ত ছিলেন, সেনাপ্রধান ছিলেন, তো ওয়াকার এই সুযোগটা নিয়েছে। তো আজকে জেনারেল জিয়ার এই বিষয়ে আর আরেকটা বিষয় যেটা বলছিলাম যে এই ডক্টর খলিলুর রহমান আবার তুরস্কে গিয়েছেন। তিনি কেন তুরস্কে গিয়েছেন এবং বারবার কেন তুরস্কে যাচ্ছেন, এবং চীন, তুরস্ক, পাকিস্তানের একটা বলয় তারেক রহমানের সরকারের সাথে খুব ঘনিষ্ঠ যোগাযোগ মেনটেন করছে, তারা নিশ্চয়ই কোনো একটা গুটি চালছে, এবং এই বিষয়টা ভারতকে এবং পাশাপাশি আমেরিকাকে কিন্তু খুব চিন্তিত করে তুলেছে। বিশেষ করে ভারত জানতে চায় যে ডক্টর খলিলের তুরস্কে কি এত কাজ। এবং এই মাসে পশ্চিমবঙ্গে নির্বাচন বলে ভারত বাংলাদেশের সাথে খুব একটা আলোচনা করছে না, কিন্তু আগামী মাসে মে মাসে ভারতের প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের একটা প্রতিনিধি দলের মিটিং হবে, এবং সেই বৈঠকে আশা করা যায়
যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ে কনসার্ন এক্সপ্রেস করা হয়েছে যে বাংলাদেশের সাথে, বিশেষ করে তারেক রহমান সরকারের সাথে যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, সেই আন্ডারস্ট্যান্ডিং যে মুচলেকা সই করে তারেক রহমান ক্ষমতা এসেছিলেন, তার ভবিষ্যৎ নিয়ে কিন্তু ভারত ইতিমধ্যেই চিন্তিত। এবং এই চিন্তিত হওয়ার সাথে যোগ হয়েছে আমেরিকা। আমেরিকাও এই তুরস্কের সাথে এই মাখামাখিটা ভালোভাবে দেখছে না। পাশাপাশি চীন নিয়ে তো আমি এর আগেও কথা বলেছি যে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে যিনি আছেন ব্র্যান্ড, তিনি কিন্তু ডক্টর খলিলকে বলেছেন এই বিষয়গুলো। সুতরাং এটা আমরা একটু দেখবো যে ডক্টর খলিল, আর আরেকটা বিষয় হলো যে ডক্টর খলিল যেখানে যান তার সাথে কিন্তু এই পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির যান। হ্যাঁ, এর কারণ হলো যে তারেক রহমান কিন্তু ডক্টর খলিলকে পুরো বিশ্বাস করেন না, সুতরাং গার্ড হিসেবে হুমায়ুন কবিরকে পাঠান। এবং এটা নিয়ে ডক্টর খলিল নিজেও একটু বিরক্ত যে যেখানেই যায় মানে আমার সাথে পিস পিস এই হুমায়ুনকে পাঠানো হয়। তো ডক্টর খলিল কি করছে, তারেক রহমান কি খলিলকে ম্যানেজ করতে পারবে কিনা, খলিলের এজেন্ডাটা কি? খলিল একদিকে আমরা বলছি যে সে আমেরিকার এজেন্ট, আবার ওদিকে পাকিস্তান, তুরস্ক, চীন এদের সাথেও মেনটেন করছে। সুতরাং খলিল কিন্তু খুব বিপজ্জনক একটা এবং রহস্যময় চরিত্র হয়ে উঠছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো তারেক রহমানের 60 দিন প্রত্যাশা বনাম প্রাপ্তি, আই হ্যাভ এ প্ল্যান থেকে টাইম ম্যাগাজিন কেমন কাটলো 2 মাস। আজকে একটি ঐতিহাসিক দিন, 17 এপ্রিল। আজকের এই দিনে 1971 সালে, আজকে যে আমরা সরকার বলি, এই সরকার, এই যে বর্তমান সরকার, এই সরকারগুলো মানে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশের প্রথম সরকারের গোড়াপত্তন হয়েছিল একটা শপথ অনুষ্ঠানের মাধ্যমে। সরকার গঠিত হয় 10 এপ্রিল, কিন্তু শপথ অনুষ্ঠান হয় 17 এপ্রিল 1971। একটা ঐতিহাসিক দিন নিঃসন্দেহে। কিন্তু আজকে নতুন একটা সরকার, 2 মাস বয়সী সরকারের প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আলাপ করতে এসেছি। কিন্তু আজকে যদি এই সরকারের দেখে যে প্রথম যে সরকারটি শপথ নিয়েছে, সেই সরকারকে নিয়ে কোনো কৃতজ্ঞতা, কোনো পালন, কোনো অর্থাৎ মুক্তিযুদ্ধের ময়দান থেকে যে সরকারটা গঠিত হয়েছিল, সেই সরকার নিয়ে আজকের এই সরকারের কোনো ধরনের আয়োজন নেই। এটি নিঃসন্দেহে দুঃখজনক। অর্থাৎ বর্তমান সরকার, আমি প্রথমে ব্যর্থতা দিয়ে শুরু করি, ইতিহাসকে স্বীকার করে না। গত 17 ফেব্রুয়ারি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। যদিও বলা হচ্ছে নতুন অধ্যায়, কিন্তু আমরা নতুন কিছু দেখছি না। 2024 সালে সরকার পতনের পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার ছিল, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক সরকার। সেই সরকার চলে গেছে, একটা কোনোরকম একটা নির্বাচন দিয়ে আরেকটি সরকার এসছে, সেটি এখন তারেক রহমানের সরকার। তারেক রহমান 17 বছর নির্বাচনে কাটিয়ে দেশে ফিরে একটা নির্বাচনের মাধ্যমে বিপুল জনসমর্থন, ভূমিধস বিজয়, এগুলো গণমাধ্যম বলে, অনেকে বলে, কিন্তু কিচ্ছু না। একজন সমঝোতার প্রধানমন্ত্রী হিসেবে মসনদে বসেছেন। তার নির্বাচনের কিছু প্রতিশ্রুতি ছিল, সেগুলো বাস্তবায়নে জোর দিয়েছেন। তার শাসনের 2 মাস পূর্ণ হয়ে গেল আজকে। এই 60 দিনে তিনি যেমন টাইম ম্যাগাজিনে প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় স্থান পেয়ে বিশ্ব মঞ্চে চমক দেখিয়েছেন, তেমনি দেশের ভেতরে তার সরকারকে পড়তে হচ্ছে নানান চ্যালেঞ্জের মুখে। একদিকে প্রশংসনীয় কিছু উদ্যোগ, অন্যদিকে আকাশচুম্বী প্রত্যাশা। কেমন কাটলো তারেক রহমান সরকারের এই 2 মাস? আজ আমরা সেটি বুঝতে চেষ্টা করব। তারেক রহমান দেশের মাটিতে নেমেই এক বিশাল জনসভায় বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান। এই প্ল্যানের প্রতিফলন হিসেবে দায়িত্ব নিয়ে তিনি কিছু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন। এগুলো কিছুটা প্রশংসা কুড়িয়েছে, যেমন প্রোটোকল ও মিতব্যয়িতা। প্রধানমন্ত্রী হয়েও তিনি প্রোটোকল না নিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলছেন।
তার গাড়ি বহরে 13-14টি থেকে কমিয়ে 4টিতে নামিয়ে আনা হয়েছে। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হচ্ছেন। সরকারি দলের এমপিদের জন্য শুল্কমুক্ত গাড়ি ও প্লট না নেওয়ার সিদ্ধান্তটি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এগুলো প্রশংসনীয়। সামাজিক সুরক্ষায় তিনি কিছু কাজ করছেন। নির্বাচনী পরপরই তিনি ফ্যামিলি কার্ড, ইমাম, মসজিদদের সম্মানী প্রদান এবং ক্রীড়াবিদদের ভাতা দেওয়ার কাজ শুরু করেছেন। পহেলা বৈশাখে উদ্বোধন করেছেন কৃষক কার্ড, এমনকি 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফ করেছেন। এই সামাজিক সুরক্ষার কার্ডগুলো তিনি একদিকে চালু করেছেন, আরেকদিকে অনেক সামাজিক সুরক্ষার ব্যবস্থা ছিল, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, এমনকি মুক্তিযুদ্ধ ভাতা, এগুলো কি অবস্থায় আছে সেগুলো একটা বড় প্রশ্নের ব্যাপার। ওগুলো সফলভাবে পালিত হচ্ছে কিনা সেটি একটু বড় বিষয়। এই যে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলো কতটা মানুষের উপকারে আসবে সেটা নিয়ে প্রশ্ন রাখার যথেষ্ট সুযোগ আছে। শিক্ষা, স্বাস্থ্য ক্ষেত্রে কিছু ইতিবাচক ভূমিকা রেখেছেন। স্টুডেন্ট ভিসায় জামানতবিহীন ঋণ 3 লাখ থেকে বাড়িয়ে 10 লাখ করা হয়েছে। ই হেলথ কার্ড প্রকল্প প্রক্রিয়াধীন। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ও তেলের সংকট থাকা সত্ত্বেও দেশের বাজারে তিনি তেলের দাম বাড়াননি, যা সাধারণ মানুষের নিকট স্বস্তির সংবাদ হতে পারত, কিন্তু সত্যিকার অর্থে সাধারণ মানুষ তেলই পাচ্ছে না। এটা একটা অস্বস্তির জায়গা। তারেক রহমানের এই 2 মাসে রাজনীতির মাঠেও এক নতুন শিষ্টাচার দেখা গেছে। বিজয়ের পর তিনি নিজে বিরোধী দলীয় নেতাদের বাসভবনে গিয়েছেন, যা বাংলাদেশে বিরল। তার এই সহজ সরল চালচলন এবং কাজের স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিকভাবেও। টাইম ম্যাগাজিন তাকে বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। মুদ্রার যেমন 2টো পিঠ থাকে, এই সরকারের 2 মাসের অর্জনের পাশাপাশি অভিযোগের পাল্লাও কিন্তু হালকা নয়। বিভিন্ন মহল মনে করছে কিছু ক্ষেত্রে প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক অনেক। অর্থনীতি ও বাজার দর সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন অর্থনীতি পুনরুদ্ধার। ব্যাংকিং সেক্টর সংস্কার এবং কর্মসংস্থান সৃষ্টিতে এখনো দৃশ্যমান কোনো বড় উদ্যোগ চোখে পড়েনি। চাল থেকে শুরু করে সবজি বাজারের প্রতিটি পণ্য আজ সাধারণ মানুষের নাগালের বাইরে। জ্বালানি সংকট, ইরান যুদ্ধের প্রভাব আর অভ্যন্তরীণ মজুতদারদের কারণে তেলের পাম্পে 10 থেকে 15 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। সরকার বলছে সংকট নেই, কিন্তু বাস্তবতা ভিন্ন। দলের ভেতরে বিশৃঙ্খলা। বিশ্লেষকরা মনে করছেন প্রধানমন্ত্রীর সদিচ্ছা থাকলেও তার দলের অনেক নেতাকর্মী এখনো বুঝে উঠতে পারছেন না যে প্রধানমন্ত্রী দেশ শাসন করছেন নাকি জনগণের সেবা করছেন। নেতাকর্মীদের চাঁদাবাজি, দখলবাজি এবং ফুটপাত পুনরায় দখলের মতো ঘটনা প্রধানমন্ত্রীর ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করছে। ফুটপাত পুনরায় দখলটা কেমন? একদিকে উদ্ধার করছে, ধরুন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, আর একদিকে দলের নেতা কর্মীরা নতুন করে ভাড়া দিচ্ছেন, এমন ঘটনা ঘটছে। ইতিহাস ও সমন্বয়হীনতা এই সরকারের মধ্যে খুব প্রকটভাবে দেখা যাচ্ছে। সরকারের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির অভিযোগ উঠেছে। বিশেষ করে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বানানোর অপচেষ্টা দারুণভাবে সমালোচিত হচ্ছে। এছাড়া আমাদের যে ঐতিহাসিক দিনগুলো 7ই মার্চ, 10ই এপ্রিল এবং আজকে যেমন 17 এপ্রিল, এই 17 এপ্রিল, 10ই মার্চ, 7ই মার্চের মতো ঐতিহাসিক দিনগুলো রাষ্ট্রীয়ভাবে পালিত না হয় অনেক মহল ক্ষুব্ধ। অর্থাৎ মুক্তিযুদ্ধ বা একটা দেশের যে গোড়াপত্তন হয়েছিল, ধরুন আজকের দিনটাই 17 এপ্রিল, আমার এই যাবৎ 55 বছরে যত সরকার, সেই সরকারের গোড়াপত্তন হয়েছিল আজকের দিনে একটি শপথের মাধ্যমে। আজকে রাষ্ট্রীয়ভাবে কিন্তু কোনোভাবে পালিত হচ্ছে না। অর্থাৎ আজকের এই তারেক রহমান সরকার মুক্তিযুদ্ধকে কতটা মানেন, ইতিহাসকে কতটা স্বীকৃতি দেন, সেটি একটা মোটা দাগের প্রশ্ন থেকে যায়। প্রশাসনের ভেতরে সচিবদের দ্বন্দ্ব এবং মন্ত্রীদের মধ্যে দূরত্বের কারণে কাজকর্মে সমন্বয়হীনতা দেখা যাচ্ছে।
সরকারের 180 দিনের কর্ম পরিকল্পনা ভালো, তবে অর্থনীতির ক্ষেত্রে 6 মাস অপেক্ষা করার সুযোগ নেই। উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর অর্থনীতি এবং ইরান যুদ্ধের চাপ সামলাতে 1 বছরের একটি সুনির্দিষ্ট অর্থনৈতিক রোডম্যাপ দরকার ছিল। শিল্প উদ্যোক্তারা বলছেন, এলসি সমস্যা আর ঋণ পেতে জটিলতার কারণে উৎপাদন কমছে এবং শ্রমিক ছাঁটাই হচ্ছে, যা দেশের জন্য অশনি সংকেত। তারেক রহমান একটু সাধারণ জীবনযাপন দেখিয়ে কিছুটা আশা জাগিয়েছিলেন, কিন্তু শুধু কার্ড বিতরণ বা সামাজিক নিরাপত্তা দিয়ে একটি ভঙ্গুর অর্থনীতি টেনে তোলা অসম্ভব। মানুষ এখন শুধু সুন্দর স্ক্রিপ্টের বক্তব্য নয়, বরং বাস্তব পদক্ষেপের মাধ্যমে পকেটের টান আর বাজারের আগুন কমতে দেখতে চায়। প্রধানমন্ত্রীর সামনে আগামী 4 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কি পারবেন তার আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে? দর্শক, আপনার কি মনে হয় সরকারের এই 2 মাসের কার্যক্রমকে আপনি 10-এ কত দেবেন? কমেন্ট বক্সে আমাদের জানান। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।